তাহলে আমাদের রাজ্যের বিভিন্ন অংশের মানুষ যে সুখেও আছে, এ কথা সত্য তো? হ্যাঁ, সত্য। সেসব প্রান্তে গিয়ে তুমি নিশ্চয়ই শুনেছ যে প্রজারা সিংহলে বর্তমান রাজার সম্বন্ধে ধন্য ধন্য করছেন, কি তাই তো? বলো, আরে বলবে তো ভাই কাকা। হ্যাঁ, মহারাজের বিষয়ে সবাই সবাই সাধুবাদ জানিয়েছেন। খনা, তুমি আবার এসব কথা কেন বলছো? আসলে ভাই কাকার কথা শুনে মনে হলো যে আমাদের রাজ্যে কেবলই দুঃখ, কেবলই কষ্ট, তাই আমি জিজ্ঞাসা করতে বাধ্য হলাম। মহারাজ, রাজকুমার ফিরে আসার পর গণনা করে বেশ কিছু নতুন তথ্য পেয়েছি। কি তথ্য? রাজকুমারের জন্মকুণ্ডলিতে বিবাহ যোগ স্পষ্ট হয়েছে। ফলে সিংহলের উত্তরাধিকার পাওয়ার পথও অনেকটা প্রশস্ত হলো বলেই আমার মনে হয়। রাজ্যোতিষ মশাই যা বলছেন তা কি সত্যি গণনা করে বলছেন, নাকি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বলছেন? যদি তাই হয় তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, না হলে আবার বিপদ। কি জয়দ্রথ, তুমি মন্ত্রিমণ্ডলের আলোচনা চক্রে ছিলে না? না রাজিমা। কেন? খনার সঙ্গে আলোচনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। খনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছো মানে? আমি তোমার কথার কিছু মানে বুঝতে পারছি না। আসলে খনার বক্তব্য হলো যে আমি যদি সভাস্থলে থাকি তাহলে রাজকুমার তার আসল উদ্দেশ্যকে লুকিয়ে রাখতে পারে, তাই। তার মানে মহানামা তার খোলস ছেড়ে এবার রাজনৈতিক খেলায় মত্ত হয়ে উঠবে, তাই তো? না জয়দ্রথ, খনা হয়তো ঠিকই বলেছে। তোমার অনুপস্থিতি হয়তো এমন হয়তো নয় রাজিমা, ভাই কাকা এই সিংহাসনের জন্য ঠান্ডা লড়াই শুরু করে দিয়েছে। তুমি কি সভাস্থলে গিয়েছিলে খনা? হ্যাঁ রাজিমা, ভাই কাকা নতুন করে তৈরি ওই নোংরা রাজনীতির সাক্ষী হয়ে এলাম আমি। কিন্তু কিন্তু ওখানে কি হলো? রাজকুমার কি সরাসরি আক্রমণের কথা ভাবছে? না জয়ম, ভাই কাকা তো সহজ পন্থায় চলে না। ভাই কাকা প্রমাণ করার চেষ্টা করছিল যে বাবার শাসনকালে দুঃখ কষ্ট ক্রমশ বাড়ছে। সে কি কথা? আমি তো আসার সময় এ রাজ্যে যেটুকু প্রান্তর দেখলাম সেখানে তো সেরকম কিছুই নজরে পড়ল না। চোখে পড়া না পড়াটা তো বিষয় নয়, আসল বিষয় হলো ষড়যন্ত্র। কিন্তু কেন রাজিমা, কেন? বাবার পরে তো এই সিংহলের সিংহাসন ভাই কাকাই পাবে, তা কেন এভাবে? এই গণনা বড়ই জটিল খনা। গণনা? কি এমন গণনা? ছোটবেলা থেকে মহানামার সবকিছু ছিনিয়ে নেওয়ার প্রবণতা। উপতিশ্বর বাবা ওকে সিংহাসনে বসাতে চায়নি, তাই উপতিশ্বর পর ও রাজা হবে এটা কিন্তু ওর কাছে খুব একটা বড় কথা নয়। উপতিশ্বর কাছ থেকে সিংহাসন কেড়ে নেওয়াটাই ওর সব থেকে বড় সুখ, ওর তৃপ্তি। ভাই কাকার মনের মধ্যে এত হিংসা লুকিয়ে আছে? ছি! খনা, খনা, এসব হয়তো তোমার মনে গভীর রেখাপাত করছে, কিন্তু সত্যটা তোমাকেও জানতেই হবে। রাজকুমার বিভিন্ন মন্ত্রীদের উপর কর্তৃত্ব দেখিয়ে তাদের হাতের মুঠোয় আনতে পেরেছিল, একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে ছাড়া। তাই অত্যন্ত সুচারুভাবে
তাকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। জয়দ্রথ, মহানামা তো এখন ফিরে এসেছে, তার মানে উপতিষ্যর ওপর আবার ষড়যন্ত্র শুরু করবে। আর ত্রিজটা আর দেবী গোদাবরী তো চুপ করে থাকবে না, তার মানে আমাদের এখন। আচ্ছা ঋদ্ধিমণি, তুমি না বলছিলে ভারতবর্ষে বিভিন্ন প্রদেশের রাজারা রাজ্যের জ্ঞানী ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করে? হ্যাঁ, সে তো করেনি, কিন্তু আমার কথার কি কোনো গুরুত্ব? তোমার কথার যথেষ্ট গুরুত্ব আছে। উপদেষ্টা মণ্ডলী অর্থাৎ? আসলে ভারতবর্ষের সব রাজাই তাদের রাজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের পথ ইত্যাদি বিষয়ে আলোচনার জন্য এই উপদেষ্টা মণ্ডলী তাদের মন্ত্রিসভায় রাখেন, যাতে একক সিদ্ধান্তের জন্য মহারাজের কোনো ত্রুটি শাসনকার্যে থেকে না যায়। এ তো অতি উত্তম প্রস্তাব। মহারাজের শাসন কার্যের দিকে যাতে কেউ অঙ্গুলি নির্দেশ করতে না পারে, সেই জন্য তো এই প্রস্তাব আমরাও কার্যকরী করতে পারি। না, কিন্তু কার্যকরী করার আগে একবার উপতিষ্যর অনুমতি নেওয়া প্রয়োজন। হ্যাঁ, সে তো অবশ্যই। মহারাজের অনুমতি ছাড়া তো এই প্রস্তাব কার্যকরী করা অসম্ভব। আরও একটা বিষয় আছে, এমন একজন ব্যক্তি আছেন যার গতিবিধি আর অবস্থান কিন্তু সুবিধাজনক নয়। তিনি হলেন রাজজ্যোতিষ মশাই। তাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা প্রয়োজন। হ্যাঁ খনা, সেটা আমিও ভেবেছি। ওনাকে নিয়ে আমার মনের মধ্যেও নানা সন্দেহ দানা বেঁধেছিল। দেখছি কি করা যায়। আর ভাই কাকা? খনা, এত কিছুর পরেও তোমাকে আমি আবার বলছি, রাজকুমারকে ভালোবাসা দিয়ে জয় করো। ওর মনের মধ্যে যে কাঠিন্য আছে সেটা একমাত্র তুমিই পারবে দূর করতে। খনা, ষড়যন্ত্রের বিরুদ্ধে সেটাই হবে আমাদের আসল জয়। সামনেই বিভীষণ উৎসব এগিয়ে আসছে। ভাই কাকা তখনই কিছু করার চেষ্টা করবে জয়ম, আর আমাদের যা করার তখনই কিন্তু করতে হবে। জয়দ্রথ, তুমি একবার উপতিষ্যের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে একবার কথা বলে নাও। আর সমৃদ্ধি, তুমিও যাও। ভারতবর্ষের রীতি সম্পর্কে সবটা উপতিষ্য জানা দরকার। আমি ওনাকে কি বলবো? যা জানো সেটাই বলবে, কিন্তু তার আগে খনার সাথে আমার কিছু জরুরি আলোচনা আছে। আজকে হোলির দিনটা সব মিলিয়ে বেশ আনন্দেই কাটলো, তাই না মহারাজ? হ্যাঁ ঐশিকা, আনন্দে কাটবে না? আরে বাবা, আমার ভাই, আমার মহানামা ফিরে এসেছে। আমার তো আনন্দে বুকটা একেবারে ভরে গেছে। কুমারকে এতদিন পর ফিরে পেয়ে আপনি মনে অনেকটাই বল পেয়েছেন, বলুন। ঠিক বলেছ ঐশিকা, আমি অনেকটাই বল পেয়েছি। আর তাছাড়াও যেভাবে দায়িত্বশীলভাবে সারাটা রাজ্য পরিদর্শন করে এসেছে, তাতে আমি সত্যিই গর্বিত ঐশিকা। আর তুমি জানো ঐশিকা, মন্ত্রিমণ্ডলের সকলেই না ওর খুব প্রশংসা করছিল। ওর দায়িত্বশীলতার জন্য কি আপনি ওকে কোনো বিশেষ সম্মান জানাবেন ভাবছেন? না ঐশিকা, আরে বাবা, ও তো এই রাজ্যের রাজকুমার। ওকে আলাদা করে কোনো সম্মান জানানোর দরকার নেই। ভাবছি এবছর বিভীষণ উৎসবের সময় ওকে ওর প্রাপ্য। বাবা, আরে কি ব্যাপার, তোমরা সবাই সদল বলে এসো খনামা। আসলে সমৃদ্ধির কাছ থেকে ভারতবর্ষের একটা রীতির কথা শুনলাম, অত্যন্ত চিত্তাকর্ষক সে রীতি। তাই আপনার সঙ্গে একবার। রীতি? হ্যাঁ বাবা, আমরা যদি সিংহলেও এই রীতি প্রবর্তন করতে পারি তাহলে। কিন্তু খনামা, এই ধরনের আলোচনা তো রাজসভায় মন্ত্রিমণ্ডলের সামনে হওয়া উচিত, এখানে এভাবে নয়। তবু মহারাজ, ওরা কি বলতে চাইছে একবার শুনে নিন না। হয়তো এই রীতি সিংহলের পক্ষে মঙ্গলজনকই হবে। ঠিক আছে, বলো সমৃদ্ধি, তুমি কি বলতে চাও?
ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের রাজারা তাদের শাসনকার্য সুচারু করার জন্য এই উপদেষ্টা মণ্ডলী গঠন করেন। রাজ্যের জ্ঞানীগুণী ব্যক্তিরাই এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তারা রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং রাজাও তাতে উপকৃত হন। বাহ, এ তো বেশ আকর্ষণীয় বিষয় বলে মনে হচ্ছে। কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কতটা যোগ্য তা বিচার করাও তো এক দুঃসহ কাজ হয়ে উঠবে, তাই না? তা কেন হবে মহারাজ? যোগ্য ব্যক্তিরা নিজ গুণেই পরিচিতি লাভ করেন। তাই কারা এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য হবেন আর কারা হবেন না সে নিয়ে তো কোনো বিতর্কের অবকাশই থাকে না। কিন্তু সমৃদ্ধি, মনে করো যারা এই উপদেষ্টা মণ্ডলীতে এলেন তাদের যোগ্যতা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, সে সুযোগ কেন দেওয়া হবে? যেমন ধরুন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্ন সভায় যারা আছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কথা কেউ ভাবতেই পারেন না। যেমন ধরুন বরাহদেব। বরাহদেব? হ্যাঁ, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্ন সভায় শ্রেষ্ঠ রত্ন তো তিনি। সেইভাবে আপনারাও সিংহলে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিদের একত্রিত করুন, যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশই কেউ পাবে না। বরাহদেব। এরপর যখন আচার্যদেবের সাথে কথা বলবো তখন বরাহদেব সম্পর্কে আমাকে জানতেই হবে। কিন্তু সিংহলের এই জ্ঞানী ব্যক্তির নির্বাচনের পদ্ধতিটা কি হবে, যাতে কারো মনে কোনো প্রশ্ন না ওঠে? আচ্ছা, এই ব্যাপারটা আচার্যদেবকে জানালে হয় না? এ তো খুব ভালো কথা খনা। আচার্যদেব যদি নিজে থেকে সিদ্ধান্ত নেন তাহলে তো কোনো প্রশ্নই উঠবে না। কিন্তু ঐশিকা, শেষ পর্যন্ত এ তো এক রাজনৈতিক বিষয় হয়ে যাবে। তাতে কি আচার্যদেব অংশগ্রহণ করতে সম্মত হবেন? এক কাজ করা যাক, বিভীষণ উৎসবের দিন সকলের সামনে আচার্যদেব যদি একটি পরীক্ষার ব্যবস্থা করেন এবং সেই পরীক্ষায় যিনি উত্তীর্ণ হবেন তাকেই আমরা জ্ঞানী ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারবো। সেটাও ঠিক, কিন্তু এসব করার আগে একবার আচার্যদেবের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করে নেওয়া উচিত। ঠিক আছে মহারাজ, আপনি তাহলে একবার ওনার সঙ্গে কথা বলুন। আমরা চলি। প্রণাম। এসো খনা। ঐশিকা, সমৃদ্ধি কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। ওর কথাবার্তার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ আছে। হ্যাঁ মহারাজ, তাছাড়া ও যেভাবে তীর নিক্ষেপ করেছিল সেটা দেখে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। এখন শুধু আচার্যদেবের সঙ্গে আলোচনা করার অপেক্ষা, তারপর দেখা যাক কি হয়। কি বলো ঐশিকা? খনা, তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? জয়ম, একটা কথা বারবার আমার মনের মধ্যে ঘুরছে। কি কথা? জয়ম, আমি যা করছি তা আমার সাথে ভাই কাকার এমন কি পার্থক্য রইলো? হঠাৎ তুমি এ কথা কেন বলছো? ভাই কাকা যেভাবে ষড়যন্ত্র করে চলেছে তা আমিও তো সেভাবে। এ তুমি কি বলছো খনা? জয়ম, আমি যা বলছি ঠিকই বলছি। আচ্ছা, একটা সত্যি কথা বলো, আমিও কি ভাই কাকার মতো এই রাজনৈতিক খেলায় মত্ত হয়ে উঠিনি? খনা, খনা, তুমি চূড়ান্ত হতাশ হয়ে রয়েছো। একটু শান্ত হও। হ্যাঁ, শান্ত হয়ে বোঝার চেষ্টা করো, কেমন? জয়ম, আমি যা বলছি শান্তভাবেই বলছি। আমার তো কেবলই মনে হচ্ছে আমি ওই ক্ষমতার লড়াই আর দ্বন্দ্বে লিপ্ত হয়ে রয়েছি। খনা, তুমি রাজবংশীয় সন্তান। রাজনীতি, পরিকল্পনা, এগুলো রাজবংশের নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু তাই বলে আমাকেও সে ষড়যন্ত্রে লিপ্ত হতে হচ্ছে। জয়ম, ষড়যন্ত্র হিসেবে কেন ভাবছো? এটা তো একটা খেলা। হয়তো কাম্য নয়, কিন্তু রাজবংশে এক অতি সাধারণ বিষয়। খনা, কিন্তু এই খেলা যে আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। জয়ম, কিছুতেই না। মানতে তো তোমাকে হবে না।
থাকতেই হবে, থাকতেই হবে। কিন্তু জঙ্গলে সেই চোখ দুটো আমাকে কেন তাড়িয়ে বেড়াচ্ছে, কেন বলতে পারছি না। কেন মনে হচ্ছে যে সেই চোখ দুটোর সঙ্গে আমার আত্মিক যোগ আছে, বহুদিনের চেনা আমার। না না, খনা তো সে রাতে একটা সময় ছিল যখন খনার জীবন শুধুমাত্র আমাকে ঘিরে আবর্তিত হতো। ও সব ছিলাম আমি। ওর দিনটাই শুরু হতো আমাকে দিয়ে, ওর ভাই কাকা। আজ সব ইতিহাস, সব ইতিহাস। জীবন নিয়ত পরিবর্তনশীল, এই সত্যটা তোমাকে মেনে নিতেই হবে মহানামা, নিতেই হবে।